প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচার স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমরা তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ব্লাড ক্যান্সার চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস, বিভাগীয় প্রধান হেমাটোলজি ও বিএমডি ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গুড মর্নিং স্যার। আজকে আমাদের বিষয়টা কিন্তু ব্লাড ক্যান্সার। তো ব্লাড ক্যান্সারের সম্পর্কে এটার অনেক কঠিন একটা বিষয়। আসলে এই বিষয়ে জানতে হলে আসলে অনেক সময় লাগে। আমরা অল্প সময়ে চেষ্টা করবো আপনার কাছে এ সম্পর্কে জানতে এবং এর বিষয়ে কেন হয়, চিকিৎসা নিয়ে। প্রথমে আমাকে একটু বলবেন যে ব্লাড ক্যান্সার কী এবং এর প্রধান কারণগুলো কী কী? ক্যান্সার মানেই তো আমরা জানি যে আমাদের শরীরের যে বিভিন্ন কোষ থাকে, এদের যে কোনো কোষেরই অপ্রয়োজনীয় এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হলেই ক্যান্সার। যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে, প্রত্যেকের আলাদা আলাদা আকৃতি আছে, এটি একটি পরিকল্পিত এবং এটি প্রয়োজন অনুযায়ী গড়ে ওঠে। এর বাইরে যদি কোনো বৃদ্ধি হয়, সলিড হলে এটা টিউমার, আবার এটা টিউমারের মতো না হয়ে রক্তে প্রবাহিতও হতে পারে। যার জন্য রক্তকোষের যদি এরকম অনিয়ন্ত্রিত এবং অপ্রয়োজনীয় বৃদ্ধি ঘটে, সেটাই ব্লাড ক্যান্সার। সেটা রক্তের শ্বেতকণিকা হতে পারে, লোহিত কণিকা হতে পারে, এমনকি অনুচক্রিকাও হতে পারে। এক সময় আমাদের একটা ধারণা ছিল যে ব্লাড ক্যান্সার মানে শুধুমাত্র লিউকেমিয়া, এটা কিন্তু বিষয়টি আসলে ঠিক না। লিউকেমিয়া এক ধরনের ব্লাড ক্যান্সার, কোনো সন্দেহ নেই, এবং সবচেয়ে বেশি পরিচিত ব্লাড ক্যান্সার লিউকেমিয়া। কিন্তু রক্তের অন্যান্য ক্যান্সারও আছে যেগুলো ঠিক লিউকেমিয়ার মতো রক্তে প্রবাহিত হচ্ছে না, কিন্তু শরীরের অন্যান্য জায়গায় থাকছে, যেমন লিম্ফোমা। অ্যাকচুয়ালি লিউকেমিয়া আসলে মোট ব্লাড ক্যান্সারের সর্বোচ্চ 16 থেকে 18 ভাগ, আসলে বাকি 80 থেকে 82 ভাগই লিম্ফোমা, মায়োলোমা এবং আরও কিছু ব্লাড ক্যান্সার আছে, সবগুলো ব্লাড ক্যান্সার মিলে এগুলোই আসলে ব্লাড ক্যান্সার। অর্থাৎ এক কথায় রক্তের যে কোনো কোষের অনিয়ন্ত্রিত এবং অপ্রয়োজনীয় বৃদ্ধি, যা শরীরের জন্য প্রয়োজনীয় তো নয় বরং ক্ষতির বা মৃত্যুর কারণ হতে পারে, সেগুলোই ব্লাড ক্যান্সার। জি, প্রিয় দর্শক, আমাদের সাথে একটু আগে যোগদান করেছেন ডাক্তার মোহাম্মদ গোলজার হোসেন, সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আমাদের আজকের বিষয়টা হচ্ছে ব্লাড ক্যান্সার চিকিৎসা করণীয়। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদের এবং বড়দের এদের মধ্যে এই যে ব্লাড ক্যান্সার হওয়ার প্রবণতা কাদের বেশি? আচ্ছা, কাদের বেশি আসলে এক এক বয়সেরই এক এক ধরনের ব্লাড ক্যান্সারের প্রবণতার কিছুটা তারতম্য দেখা যায়। অবশ্যই বড়দের বয়স যত বেশি হতে থাকে মানুষের ক্যান্সারের সম্ভাবনা তত বাড়তে থাকে। আবার বাচ্চাদেরও যে ক্যান্সার হচ্ছে না তা কিন্তু নয়, সেটাও হচ্ছে বা সেটা হয়ে থাকে। তো যেমন আমরা যদি একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার কথা বলি, সেখানে কিন্তু বাচ্চাদের মধ্যে এটার প্রবণতাটা একটু তুলনামূলক বেশি। আবার এএমএল বা একিউট মাইলয়েড লিউকেমিয়া যেটা, সেটা তুলনামূলকভাবে বড়দের মধ্যে হওয়ার প্রবণতাটা বেশি। কিছু কিছু ব্লাড ক্যান্সার আছে যেগুলো মূলত বড়দেরই হয়, যেমন মাল্টিপল মায়োলোমা। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ক্রনিক লিউকেমিয়া যেগুলো, বা সিএলএল, সিএমএল, এগুলো কিন্তু বড়দের বা একটু মিডল এজ এবং তারপরে যে বয়সটা, সেই বয়সেই কিন্তু তার প্রবণতাটা বেশি থাকে। তো এইভাবে আসলে বিভিন্ন ধরনের তারতম্য হয়ে থাকে। কিন্তু আমরা যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত কেউই কিন্তু ব্লাড ক্যান্সারের আওতার বাইরে নয়। হয়তো ধরন ভেদে এক একজনের ক্ষেত্রে এক এক এজ গ্রুপে হয়তো এক এক ধরনের ব্লাড ক্যান্সারের ইনসিডেন্স, প্রিভ্যালেন্সটা একটু হয়তো বেশি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, বেসিক একদম কোশ্চেন, যে আসলে কোনো কারণ আছে কি ব্লাড ক্যান্সার হওয়ার জন্য? সরাসরি উত্তর যদি হয় তাহলে বলবো যে এই মহাবিশ্বে কার্যকরণ ছাড়া কিছুই ঘটে না। অবশ্যই কোনো কারণ আছে, সেই কারণগুলো আমরা সরাসরি হয়তো কোনোটা জানি, কোনোটা জানি না, যার জন্য এর উত্তর হ্যাঁ আবার না, দুটোই হয়। যেরকম আমরা যেমন ইনফেক্টিভ ডিজিজ যেগুলো, যেমন আপনি যদি ম্যালেরিয়া বলেন অথবা টাইফয়েড জ্বর বলেন, এগুলোর ক্ষেত্রে কারণ যেরকম খুব সুস্পষ্ট, কজ এবং ইফেক্ট একেবারে ডিরেক্টলি রিলেটেড। যেরকম ম্যালেরিয়ার জীবাণু একজনের শরীরে ঢুকলে তার ম্যালেরিয়াই হবে, অন্য কোনো রোগ হবে না। টাইফয়েডের জীবাণু একজনের শরীরে ঢুকলে টাইফয়েডই হবে এবং অলমোস্ট প্রত্যেকবারই হবে। সেই অর্থে ক্যান্সারের এরকম কোনো সুনির্দিষ্ট কারণ খুব কমই আছে আসলে। দুই একটা ক্যান্সার মধ্যে, যেমন হিউম্যান টি-সেল লিম্ফোমা ভাইরাস নির্দিষ্ট একটা ভাইরাসের সাথেই রিলেটেড, কিন্তু এটাও এরকম ক্লিয়ারলি বলা যাবে না যে ওই ভাইরাস দিয়েই হয়। তবে কারণ আছে কি, কিছু ঝুঁকি আছে যে কন্ডিশনগুলোতে ক্যান্সারের চান্স বাড়বে। যেরকম
ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন পলিউটেন্ট, তারপরে যেমন বেনজিন, এনভায়রনমেন্টাল পলিউটেন্ট, কিছু ভাইরাস, বেশ কিছু ভাইরাস সরাসরি, যেমন আমি HTLV ভাইরাস বললাম, এপস্টেইন বার ভাইরাস, কিছু কিছু ভাইরাস সরাসরি ব্লাড ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাছাড়া ইনফেক্টিভ ডিজিজের ক্ষেত্রে যেরকম ক্লোজ রিলেশন থাকে, এইরকম সরাসরি কারণ আছে এটা বলা যাবে না, যার জন্য অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ব্লাড ক্যান্সারের নির্ণয়যোগ্য কোনো কারণ আমরা খুঁজে পাবো না। যে ব্লাড ক্যান্সার এটা করলে ব্লাড ক্যান্সার হবে না এমন কোনো রিস্ক ফ্যাক্টর হিসেবে বলতে পারি, যে যেগুলো স্যার বললেন। একটু আমাকে বলবেন যে ব্লাড ক্যান্সারের যদি ব্লাড ক্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা, কোনো লক্ষণ দেখে সে ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবে এমন কি কোনো বিষয় আছে? হ্যাঁ, কিছু লক্ষণ তো আছেই, আবার সেই লক্ষণগুলো যে খুব স্পেসিফিকভাবে ব্লাড ক্যান্সারের জন্যই হয় তাও না, কিন্তু অবশ্যই আমরা কিছু সাবধান বাণী বা কিছু সতর্ক সংকেত হিসেবে আমরা কিছু বলে থাকি। যদি ধরেন, এটা তো আমরা ব্লাড ক্যান্সারগুলোকে আমরা মানে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করি, যে একিউট লিউকেমিয়া এবং ক্রনিক লিউকেমিয়া, ক্রনিক, তারপরে লিম্ফোমা আছে, মাল্টিপল মাইলোমা আছে, একটার ক্ষেত্রে এক এক রকম। লিউকেমিয়ার ক্ষেত্রে সাধারণত দেখা যায়, বিশেষ করে একিউট লিউকেমিয়াতে খুব দ্রুত এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং খুব দ্রুত রোগী খারাপের দিকে চলে যায়। তো দেখা যায় জ্বর হচ্ছে, শরীরে ব্যথা হচ্ছে, বিভিন্ন জায়গায় লিম্ফ নোডগুলো ফুলে যাচ্ছে, অস্বাভাবিক রক্তক্ষরণ দাঁতের মাড়ি দিয়ে, বা যাদের মহিলাদের মাসিকের সাথে অতিরিক্ত রক্তক্ষরণ, পায়খানা রাস্তাতে রক্তক্ষরণ হতে পারে, নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে, এবং হাতে বা শরীরে বিভিন্ন অংশে যে একটা পারপিউরিক র্যাশ যেটাকে আমরা বলি, মানে রক্তক্ষরণের ছোট ছোট র্যাশ, দানা, সেগুলো হতে পারে। এগুলো লিউকেমিয়ার ক্ষেত্রে। আবার ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে বিশেষ CML বা CLL দেখা যায় যে দীর্ঘদিন ধরে তাদের তেমন কোনো লক্ষণ থাকে না, একটা পর্যায়ে তারা হয়তো দুর্বলতা ফিল করে, সেটা হয়তো প্রথম থেকে বুঝতেও পারে না, একটু দুর্বল লাগছে, খাবার অরুচি হচ্ছে, ভালো লাগছে না, ওজন কমে যাচ্ছে, পরে দেখা গেল পেটে একটা বড় চাকা হয়ে গেল, এরকম দেখা যায়। ক্রনিক লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যেগুলো, লিম্ফোসাইটিক লিউকেমিয়া যেগুলো, সেগুলোতে কিন্তু দেখা যায় যে লিম্ফ নোড ফুলে যাচ্ছে, হ্যাঁ, ওই এরকম মানে লো গ্রেড একটা ফিভার, উইকনেস সে থাকে। আবার মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক দিন পর্যন্ত তেমন কোনো লক্ষণ থাকে না, তারপর হয়তো এনিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দিল, তারপরে দেখা দিল তার হয়তো তার ব্যাক পেইন, কিডনির কিছু সমস্যা, যেমন ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে ইত্যাদি। তো এইগুলো হচ্ছে আসলে প্রাথমিক রোগ লক্ষণ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। লিম্ফোমার ক্ষেত্রে ধরেন ফিভার, তারপরে লিম্ফ নোড ফুলে যাওয়া। তো আর মানে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে একটা নানান রকমের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, কার ক্ষেত্রে কোনটা হবে সেটা আগাম বলা যাচ্ছে না। আবার এগুলো দেখলেই যে আপনি আতঙ্কিত হয়ে যাবেন যে আমার ক্যান্সার হয়ে যাচ্ছে, সেটাও নয়। তবে এগুলো দেখলে আমরা একটু সতর্ক হতে হবে এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে। সম্ভব না হলে অন্তত যারা জেনারেল প্র্যাকটিশনার আছেন, রেজিস্টার্ড ডক্টর আছেন, তাদের পরামর্শ দিতে হবে। তাহলেই মানুষ বুঝতে পারবে যে তার মানে খুব কমন কিছু লক্ষণ যেগুলো আসলে আমাদের রেগুলার লাইফে হয়, যেমন যেটা বললেন ব্যাক পেইন বা জ্বর জ্বর ভাব, কিন্তু এটা যদি অনেকদিন ধরে থাকে, তারপর সাথে যদি রক্তস্বল্পতা থাকে, অ্যানিমিয়া, যেটা অ্যানিমিয়া সাধারণত বোঝা যায় না। আমি একবার একটা প্রোগ্রাম করেছিলাম, আমাকে একজন বলেছিল যে পেশেন্ট এসে বলে যে আমি খুব সুন্দর হয়ে গেছি, আমার গায়ের রং সুন্দর হয়ে গেছে, পরে দেখা গেছে আসলে তার অ্যানিমিয়া, সেই জন্য সে ফর্সা হয়ে যাচ্ছে। মানুষ দীর্ঘদিন অ্যানিমিয়া নিয়ে থাকে, তারা কোনো কিছু ট্রিটমেন্ট সম্পর্কে, এই যে মানে এই যে ব্লাড ক্যান্সার হচ্ছে, তো দেখা যায় উন্নত বিশ্বে তো দেখা যায় আমাদের দেশ থেকে এখনো পেশেন্টরা চলে যায়, তো ট্রিটমেন্টটা উন্নত বিশ্বের সাথে আমাদের দেশে কি অবস্থা, যে ট্রিটমেন্টগুলো ওখানে হচ্ছে সেগুলোকে আমাদের এখানে হচ্ছে কিনা? সবচেয়ে এটা ব্রড, এত সংক্ষেপে বলে এত কঠিন এটি, কারণ আসলে আপনি যখন ক্যান্সারের চিকিৎসার বিষয়ে আসবেন তখন কিন্তু আমার কয়েকটা আলোচ্য বিষয় চলে আসবে। প্রথম কথা হচ্ছে ক্যান্সারের জন্য প্রয়োজনীয় আপনার জ্ঞান আমার আছে কিনা, এটা একটি বিষয়। দ্বিতীয় বিষয় আসবে এই ক্যান্সারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা উপাদান আমার আছে কিনা, অথবা এই ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো আমার আছে কিনা। তিনটি মিলে কিন্তু গড়ে উঠবে। প্রত্যেকটারই গুরুত্ব আছে, কোনোটার গুরুত্ব একটা কম, কোনোটা বেশি হয়তো। যেরকম আপনি যদি অ্যাকিউট লিউকেমিয়ার কথা বলেন, কারণ ব্লাড ক্যান্সার কিন্তু সবগুলোই একরকম না। ক্যান্সার শুনলে আমরা যেরকম আতকে উঠি, ব্লাড ক্যান্সার বড় বিচিত্র, কারণ আমরা বায়োলজিক্যালি কিছু কিছু রোগকে ক্যান্সার বলতে বাধ্য হই, কারণ বায়োলজিকে যেটা বলেছি প্রথমেই, যে কোনো কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি আসলে ক্যান্সার। অনিয়ন্ত্রিত এবং অপ্রয়োজনীয় দুটো জিনিস হতে হবে। যেরকম আমরা সলিড ক্যান্সার নিয়ে যখন কথা বলি, ওটাকে আমরা বলি বেনাইন, ম্যালিগন্যান্ট। বেনাইন বলি যেগুলো আমার অপ্রয়োজনীয় ঠিকই, কিন্তু অনিয়ন্ত্রিত না, সেটাকে থামিয়ে দেওয়া যায়। কিন্তু ম্যালিগন্যান্ট বলবো যেটা, অর্থাৎ যেগুলো ক্যান্সার, সেটা শুধু অনিয়ন্ত্রিতই না, অপ্রয়োজনীয় না, অনিয়ন্ত্রিতও বটে।
তো এরকম সমস্ত ডিজিজকে আমাকে বায়োলজিক্যালি ক্যান্সার বলতে হচ্ছে, কিন্তু এই ক্যান্সারগুলোর মধ্যে কিছু কিছু আছে আবার এটা এতই স্লো গ্রো করে যে কারোর ক্ষেত্রে 4-5 বছর 7-8 বছর চিকিৎসাই দেওয়া লাগে না। আবার কারোর ক্ষেত্রে ক্যান্সারটা এটা নির্ভর করে এই অনিয়ন্ত্রিত গ্রোথটা রেট কীরকম, একটা সেল কত দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কেউ মাত্র 2 দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কেউ 1 বছরেও দ্বিগুণ হচ্ছে না। তার জন্য এক একজন এক এক রকম। এই অ্যাগ্রেসিভ ক্যান্সার যেগুলো দ্রুত বাড়ে, এদের চিকিৎসাটাও হয় একটু অ্যাগ্রেসিভ ধরনের, এবং অ্যাগ্রেসিভ ধরনের চিকিৎসা দিতে গেলে আপনার নলেজ, মেডিকেশন এবং ইনফ্রাস্ট্রাকচার তিনটাই খুব ভালো মানের থাকা লাগে। এই জায়গাটা সবচেয়ে যেমন অ্যাকিউট লিউকেমিয়ার চিকিৎসা দিতে গেলে রোগীদের চিকিৎসার সাথে আমাদের নলেজের সাথে ওষুধের যে প্রয়োজনীয়তা, ওষুধ হয়তো অনেক কিছুই আছে, কিন্তু সে সাথে ইনফ্রাস্ট্রাকচার। আপনি জানেন যে হয়তো অনেকে শুনে থাকবেন হয়তো, হ্যাঁ, মাউন্ট এলিজাবেথ বমুক হাসপাতালে গিয়েছিল চিকিৎসা করতে, একটা ক্যান্সারের 1 কোর্স কেমোথেরাপি নিতে বাংলাদেশি টাকা 80 লক্ষ টাকা লেগে গিয়েছে, অথচ যেটি আমাদের দেশে একটা হাসপাতালে হয়তো আমরা করছি 2 লাখ টাকা 3 লাখ টাকা লাগছে হয়তো। বিষয়টা পার্থক্য হয়, কিন্তু আসলে ওই যে সেফ এনভায়রনমেন্ট মেনটেন করা, এই ধরনের অ্যাগ্রেসিভ চিকিৎসার জন্য ইনফ্রাস্ট্রাকচারটা ইম্পর্ট্যান্ট। এই জায়গাটাতে আমি বলবো হ্যাঁ, আমাদের এই রকম যে ব্লাড ক্যান্সার চিকিৎসা করার মতো ডেডিকেটেড এবং নিরাপদ, আমরা বায়োসেফ বলি, যে জীবাণু সংক্রমণ সম্ভাবনা মিনিমাম, এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার যে প্রবণতা, সেটা সম্প্রতি দেখা গেলো আগে একটু কমই ছিল, যার জন্য এখানে আমরা বলতে পারি হয়তো ওই উন্নত দেশের তুলনায় আমাদের কিছুটা পার্থক্য থাকবেই। এরপরে আসবে যেগুলো আমার একটু ইন্ডোলেন্ট, যেখানে আমার নলেজ এবং মেডিকেশনই যথেষ্ট, সেখানে আসলে আপনার দেশে বিদেশের মধ্যে, যেমন আমি যদি বলি যে সিএলএল চিকিৎসার প্রাথমিক পর্যায়ে যেটা, অথবা ইন্ডোলেন্ট লিম্ফোমা, অথবা যদি বলি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া অথবা মাল্টিপল মায়োলোমা, যেগুলো খুব অ্যাগ্রেসিভ না, এই সব ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসকদের যে মেধা এবং বুদ্ধি, এবং আমাদের দেশের মার্কেটে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেসব ওষুধ নিয়ে এসছে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে, সেটা আমাদের দেশেই দেওয়া সম্ভব। তবে কিছু মানে অগ্রসর চিকিৎসা আছে যেগুলো আসলে এইসব রোগ যখন ফেরত আসে তখন দেওয়া লাগে, সেগুলো আসলে আমাদের দেশে দেওয়া কঠিন অন্য কারণ এগুলোর আমাদের দেশের লোকজনের গড় ক্রয় ক্ষমতা এত কম, এবং এইসব চিকিৎসা পদ্ধতির ব্যয় এত বেশি যে চাইলেও আমাদের দেশে কেউ হয়তো এটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়তো বাণিজ্যিকভাবে তার সাস্টেনেবল হবে না ওই মেডিকেশনগুলো এখানে মার্কেটিং করতে। তাছাড়া ওভারঅল আমরা বলবো যে হ্যাঁ, অধিকাংশ ব্লাড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশের থেকে বাইরে যাওয়ার দরকার নেই, কিন্তু কিছু কিছু কন্ডিশনে, বিশেষ করে খুব অ্যাগ্রেসিভ কিছু ক্যান্সার হয়তো আমাদের দেশে যদি 18 হয়, একটা উন্নত দেশে হয়তো সেটা 20, এরকম কিছু পার্থক্য হবে। আচ্ছা, এই ক্যান্সার চিকিৎসার যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, এগুলো কি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে কিনা সবকিছু? পরীক্ষাগুলো কিন্তু এখন আমাদের দেশে মোটামুটি অ্যাভেলেবল সবগুলোই। কিছু কিছু ক্ষেত্রে আমরা সাইটোজেনিক স্টাডিগুলো বাইরে থেকে করতে হয়, সেগুলো হয়তো পার্শ্ববর্তী দেশগুলোর কিছু সেন্টার আমাদের এখানে আছে, তাদেরকে আমরা দিয়ে থাকি। এছাড়া বিশেষ কিছু সাইটোজেনেটিক প্যানেল ছাড়া মোটামুটি আমাদের এখন ইমিউনোফেনোটাইপিং থেকে শুরু করে হিস্টোপ্যাথোলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এগুলো সবই তো আসলে আমাদের দেশে হচ্ছে এবং ভালো হচ্ছে। সবকিছু পরীক্ষার ক্ষেত্রে আসলে বাইরে দেওয়ার ক্ষেত্রে বা বাইরে কি ভিতরে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না, আমার অ্যাভেল করতে পারলে। এমনকি বাইরের দেশগুলোতেও কিন্তু কোনো হাসপাতাল সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে না, কারণ আপনি একই ফ্যাসিলিটি যদি আপনার 2 কিলোমিটার অন্তর অন্তর হয়, তাহলে ওই ফ্যাসিলিটির যে এস্টাবলিশমেন্ট কস্ট এবং কোয়ালিটি কন্ট্রোল কস্ট সব জায়গায় কিন্তু একই। অতএব এটা যদি আপনি শেয়ার করতে পারেন উইদিন অ্যাক্সেসিবল এরিয়া, যেখানে আপনি ম্যাটেরিয়াল এবং স্যাম্পল কুইকেস্ট পসিবল টাইমে ট্রান্সপোর্ট করতে পারেন, সেটার ক্ষেত্রে আপনার দেশের ভিতরে অথবা দেশের বাইরে যে কোনো জায়গায় আউটসোর্সিং করার মধ্যে আসলে দোষের কিছু নাই, টু মেক শিওর দ্য কোয়ালিটি। সবাই এটা করতে পারে এবং হ্যাঁ করছো। আর আমাদের দেশে এখন ওই যেটা বললাম যে বাইরে থেকে তাদের সেন্টার আছে, কালেকশন করে নিয়ে যাচ্ছে, তেমন একটা সমস্যা মনে হয় না এটা আমাদের কাছে। স্যার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয় আমাদের দেশে, আমরা শুনেছি, তো এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে এই ট্রান্সপ্লান্টের জন্য যে যতটুকু সুযোগ সুবিধা আছে সব কিছু আছে কিনা? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা আমরা জানি যে এটি এক ধরনের সফিস্টিকেটেড চিকিৎসা ব্লাড ক্যান্সার এবং ব্লাডের আরও কিছু গুরুতর রোগে। এখানে আসলে আমরা রক্ত তৈরির প্রক্রিয়াটাকেই আমরা আসলে ম্যানিপুলেট করি, একটা কিছুটা রিপ্লেস করা এবং ম্যানিপুলেট করা, একটা ধ্বংস করে দিয়ে, ডিজিজ পার্টটা ধ্বংস করে দিয়ে নতুন একটা পার্ট দেওয়া হয় যেটা আপনার সুস্থ, এবং ম্যানিপুলেট বলা হয় এই ক্ষেত্রে যে আগে শুধুমাত্র একটা রিপ্লেসমেন্টই ভাবা হতো, এখন বোঝা যাচ্ছে না ওই বাইরে থেকে দেওয়া সেলটা কিছু ক্যান্সারকে মেরেও ফেলছে। এই ফ্যাসিলিটিতে আমাদের ক্ষেত্রে
হ্যাঁ না, আমরা আন্তর্জাতিক মানে নাই, কারণ অধিকাংশ ট্রান্সপ্লান্ট আমরা করতে পারলেও যে লিমিটেশনটা আমাদের রয়ে গিয়েছে দুইটা কারণে। একটি হচ্ছে আমরা ঢাকার বাইরে ট্রান্সপ্লান্ট ফ্যাসিলিটি এখনও সেইভাবে নিয়ে যেতে পারি নাই, এটা সম্পূর্ণ ঢাকা কেন্দ্রিক। এত বড় একটা দেশে আপনার আরও অন্তত বিভাগীয় শহরগুলোতে পর্যন্ত যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফ্যাসিলিটি নিয়ে যেতে পারতাম, তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে ওকে, আমাদের একটা ভালো সংখ্যক রোগীকে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফ্যাসিলিটি দিতে পারবো। আর দ্বিতীয় যেটি আমাদের সীমাবদ্ধতা রয়ে গেছে, সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম একটা সাফল্যজনকভাবে চালানোর জন্য আমার তো ডোনার লাগবে। আমাদের দেশে এখনও যে ট্রান্সপ্লান্টগুলো হচ্ছে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে সমস্ত হচ্ছে রিলেটেড ডোনারের ক্ষেত্রে আসলে ভাই বোন যদি ম্যাচ করে অথবা হাফ ম্যাচ বাবা মা অথবা ছেলে মেয়ে, কিন্তু সবচেয়ে বড় বেশি ডোনার পুল আসবে। এখন তো মানুষের ফ্যামিলি বড় না, এই ম্যাচ করে ডোনার পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি ট্রান্সপ্লান্ট হয় আসলে আনরিলেটেড ডোনার থেকে। অর্থাৎ কিন্তু আনরিলেটেড ডোনারের কিন্তু আপনি এটা ব্লাড গ্রুপিং এর মতো না যে সামনে 3 জনকে পেলেন, গ্রুপিং করলে একজন মিলে যাবে। আপনার 2 লক্ষ লোককে ব্লাড গ্রুপে আপনার বোন ম্যারো ম্যাচিং করার চেষ্টা করেও না মিলতে পারে, যার জন্য এখানে সমাধান হচ্ছে ডোনার রেজিস্ট্রি। বিশ্বের সব জায়গায় আপনার রেজিস্ট্রি থাকার, তো যারা পটেনশিয়াল ডোনার তাদের টাইপিং করে দেওয়া থাকে। যখন হাসপাতালে কোনো একজন ডোনারের প্রয়োজন হয়, তারা তাদের টাইপিংটা এখন আপলোড করলে ওই প্রতিষ্ঠান মাসের পর মাস ধরে খুঁজে বের করে দেয় যে হ্যাঁ এই ব্যক্তিটা ম্যাচ। কিন্তু আমাদের দেশেও এরকম কোনো রেজিস্ট্রিও নাই, বা আমাদের দেশের কোনো অর্গানাইজেশনের কোনো ইন্টারন্যাশনাল কোনো রেজিস্ট্রির সাথে এরকম কোনো কোলাবোরেশন আছে বলে আমার জানা নেই, যার জন্য এই জায়গাটি আমরা এখনো থেমেই আছি আসলে। এটা কিন্তু এই বিষয়টি আসলে আমরা অনেক সময় একটু ভুল করি। আমরা মনে করি এটা হাসপাতাল উদ্যোগ নেবে বা অথবা আমরা ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ানরা উদ্যোগ নেবে, কিন্তু এটা আসলে না। এটা ইথিক্যালি এবং লিগালি এটা করা যায় না। এটা আসলে এক ধরনের বিজনেস ভেঞ্চারই হতে হয়, তবে নন প্রফিটেবল বিজনেস ভেঞ্চার, যারা হাসপাতাল এবং ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের সাথে ইন্ডিপেন্ডেন্টলি এটা গড়ে তুলবে। আমরা বিভিন্ন জনের সাথে বিষয়ে কথা বলেছি, হয়তো নিকট ভবিষ্যতে এরকম উদ্যোগ আসতে পারে, খুব শীঘ্রই হয়ে যেতে পারে। আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছে ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ব্লাড ক্যান্সার চিকিৎসা ও করণীয় বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস এবং ডাক্তার মোহাম্মদ গোলজার হোসেন। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা কিছু বিষয় নিয়ে আলাপ করলাম। একজন পেশেন্টের যদি ব্লাড ক্যান্সার হয়, তখন তো স্যার চিকিৎসা একটা ব্যাপার আসে। পেশেন্ট মানে সাফার করলো, এরপর আপনাদের কাছে আসলো, আপনারা ডায়াগনোসিস করলেন। আমি অত ভিতরে যাচ্ছি না। ট্রিটমেন্টের পার্ট যখন আসলো, তখন আপনারা কিছু জিনিস ট্যাবু ফেস করেন। এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে খুব সহজ কি একটা পেশেন্টকে ব্লাড ক্যান্সারের চিকিৎসা শুরু করা? না, সহজ না। আমাদেরকে এটা প্রতিটা পেশেন্টই আসলে ইন্ডিভিজুয়াল। প্রত্যেককে আমাদের আলাদা আলাদা অ্যাপ্রোচ নিয়ে এগোতে হয়। যেমন কোনো একটা পেশেন্টকে আমরা যখন চিকিৎসা শুরু করব, চিকিৎসা শুরুর আগে তার অবশ্যই প্রথম আমাদের বিবেচ্য থেকে এই ক্যান্সারটির ধরন কি, অর্থাৎ এটি কি খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার নাকি এটা খুব স্লো গ্রোয়িং ক্যান্সার, অথবা এই ক্যান্সারের সম্ভাব্য আরোগ্য সম্ভাবনা কতটুকু। আমরা এটা নিয়েই কথা বলি। কিছু অনেক ব্লাড ক্যান্সার আছে সম্পূর্ণ আরোগ্য হয়ে যায়। যেরকম অ্যাগ্রেসিভ ক্যান্সার যখন হবে, যে ক্যান্সারটা আপনার অ্যাগ্রেসিভ বলতে খুবই অ্যাকিউট লিউকেমিয়া অথবা কিছু অ্যাগ্রেসিভ লিম্ফোমা, এগুলোতে কিন্তু আমাদের কিওর ইজ আওয়ার টার্গেট, কারণ এগুলোকে কিওর না করতে পারলে এরা বেশি দিন বাঁচবে না। আবার যেগুলো আমার স্লো গ্রোয়িং ক্যান্সার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মেইন অ্যাড্রেস থাকে যে ওনার সার্ভাইভাল কতদিন হবে, কতদিন আপনার ওভারঅল সার্ভাইভাল সব জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কিন্তু ইনডোলেন্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ কিওর হয়ে যাবে এইটা আমাদের খুব বড় একটা ফোকাস থাকে না, কারণ এগুলো কিওর না করেও বারবার ট্রিট করেও দেখা যায় 20, 30, 40 কোনোটা এত লম্বা সময় বাঁচতে পারে। আর বড় আর একটা ইস্যু চলে আসে রোগীর বয়স কত। ধরুন একজন 50 বছরের একজন, তাকে যদি আমি 5 বছর সার্ভাইভাল অফার করে তাকে একটা বড় আশা দেখাতে পারি, কিন্তু 25 বছরের একটি তরুণের জন্য এটি কোনো আশা। এরপর চলে আসে খরচের হিসাবগুলো। এগুলো করে আমরা প্রথমে ঠিক করি যে হ্যাঁ এই লোকের জন্য সম্ভাব্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন কোনটা। দ্বিতীয় চলে আসে যে কস্ট, কারণ আমাদেরকে অধিকাংশ চিকিৎসার ক্ষেত্রেই কিন্তু এই ক্যান্সারগুলো, যেহেতু আমাদের দেশে কোনো ইন্স্যুরেন্স প্র্যাকটিস নাই, সেহেতু আমাদের আউট অফ পকেট, গভর্নমেন্ট সাপ্লাই যেটুকু থাকে তার বাইরে আউট অফ পকেট, যার জন্য এটাও আমাদেরকে বিবেচনা করে তারপর আমরা আসলে রোগীর সাথে আলোচনায় আসি। রোগীকে আমি ব্যক্তিগতভাবে, এবং আমি বিশ্বাস করি অধিকাংশ ক্যান্সার এবং ব্লাড ক্যান্সার রিলেটেড চিকিৎসার সাথে যারা আছেন তারা প্রত্যেকেই
রোগীকে আসলে এই বিষয়গুলো ব্যাখ্যা করে রোগীর সাথে একটি মানে শেয়ার ডিসিশন নেবেন যে কোন চিকিৎসা পদ্ধতিতে যাব, তাতে রোগীর আসলে গ্রহণযোগ্যতা বাড়ে। কারণ তখন চলে আসে যে এই ক্যান্সারগুলো নিতে যে রোগীরা আমাদেরকে অনেক সময় অনেক প্রশ্ন করে, যেমন আমি যদি কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করতে যাই, এখানে প্রথম প্রশ্ন আছে স্যার কেমোথেরাপি ছাড়া বিকল্প কোনো কিছু নেই, শুনেছি কেমোথেরাপি দিলে চুল পড়ে যায়, এটা হয় সেটা হয়, কেমোথেরাপি দিলে কেউ ভালো হয় না। আমি পার্সোনালি তাদেরকে বলি যে দেখুন, আমরা শুরুটা করি, আমরা চিকিৎসকরা অনেক কিছু যে আপনারা যে চিন্তাগুলো করছেন তার সব চিন্তাই আমরা করেছি। আমরা ঝুঁকি এবং উপকার বিবেচনা করে যেটি আপনার জন্য উপকারী, ঝুঁকির তুলনায় উপকারী বেশি, সেটিই আপনার সাথে আলোচনা করছি। তখন তাদের ট্যাবু কিছুটা কেটে যায়। হয়তো বলি যে ওকে, আপনি কেমোথেরাপি না নিলে আপনার সম্ভাবনা আর কেমোথেরাপি নিলেই আপনার চুল পড়ে যাবে কিন্তু আবার গজাবে, কিন্তু চিকিৎসা না নিলে তো আপনার আসলে বিকল্প তেমন কোনো কিছু নাই। ট্রান্সপ্লান্টের কথা যখন আলাপ করি তখন কিন্তু আবার আরেকটা ট্যাবু চলে আসে, ডোনারের ক্ষতি হবে কিনা। দেখা গেল ভাই বা বোন ডোনার, যে ডোনারের ক্ষতি হবে কিনা। এইখানে আমরা এর আগে দেখেছি যে কেউ কেউ ভাই বোন ডোনার ম্যাচ করেছে, আপন ভাই বা বোনকে ডোনেট করতে রাজি হচ্ছে না, কারণ তার এই ট্যাবুটা ভাঙানোই যাচ্ছে না যে এই ডোনেট করার কারণে তার কোনোই ক্ষতি হবে না, কারণ ও মনে করছে যে কিডনি বা লিভার ডোনেট করার মতো। কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সাথে যে ট্রান্সপ্লান্ট শব্দটা লেগে আছে, এটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। কারণ এটা আসলে অন্য কোনো ট্রান্সপ্লান্টের মতো না যে একজনের অর্গান কেটে আর একজনকে লাগিয়ে দেওয়া, সেটা কিন্তু ব্লাড দেওয়ার মতো একটা জিনিস, এবং এটা অ্যাবসলিউটলি রিনিউয়েবল। আসলে এখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে স্টেম সেল নেওয়া হয়, গ্রো করছে, কিন্তু রোগীকে তো সবসময় বোঝানো যায় না। তখন এই ট্যাবুগুলো ভাঙতে আমাদের একটু ধৈর্য ধরে বোঝাতে হয়। সবসময় যে আমরা পারি তা না, অধিকাংশ ক্ষেত্রে আমরা এই অ্যাপ্রোচগুলো নিয়ে সফল হই ট্যাবু ভাঙার ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারপরেও ট্যাবু রয়ে যাওয়ার কারণে কেউ কেউ দেখা যায় যে আদর্শ চিকিৎসাটা ডিনাই করছে, এরকম পরিস্থিতি তৈরি হয় অনেক সময়। আচ্ছা স্যার, যে কথা বলেন যে কেমোথেরাপি, রেডিওথেরাপি, বোন ট্রান্সপ্লান্ট, এই চিকিৎসাগুলো কোন পর্যায়ে দেওয়া হয় বা এই চিকিৎসাগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ব্লাড ক্যান্সারের আসলে বেশি ব্যবহার হয় কেমোথেরাপি, রেডিওথেরাপি কখনো কখনো ক্ষেত্র বিশেষ এবং কেস অনুযায়ী। দেখা যায় যে আমরা মাল্টিপল মাইলোমাতে হয়তো ব্যথা কোনোভাবে কমাতে পারছি না, তখন রেডিওথেরাপি ব্যবহার করছি, বা লিম্ফোমার কোনো বিশেষ পর্যায়ে আমরা রেডিওথেরাপি ব্যবহার করছি। তো বেশিরভাগই কিন্তু আসলে কেমোথেরাপি। তো কেমোথেরাপি নিয়ে আসলে আমাদের মধ্যে এক ধরনের ধারণা তো আছে, যেটা স্যার বললেন যে কেমোথেরাপি খুবই ভয়ঙ্কর ব্যাপার। প্রথমেই মানুষের মাথায় আসে চুল কি পড়ে যাবে। তো চুল তো আসলে যে মানে প্রথম কথা হচ্ছে যে একটা মানুষের জীবন রক্ষাকারী একটা চিকিৎসা, এটা সেক্ষেত্রে চুল তো আসলে খুবই নগণ্য। তারপর মানুষ চায় যে তার অ্যাস্থেটিক ভ্যালুটা যেন না কমে জীবনের শেষ পর্যন্ত, এটা তো মানুষের একটা বেসিক চাওয়া। তো তখন তাদেরকে আশ্বস্ত করি যে না, আপনার কেমোথেরাপি যখন শেষ হয়ে যাবে চুলটা আবার গজিয়ে যাবে। তারপর হচ্ছে যে আমি কেমোথেরাপিটা নিতে পারবো কিনা, বা আমার খুব অসুবিধা হবে কিনা। তো আসলে এটার এই ভাবনাটাও যে একেবারে অমূলক বা এটার যে কোনো কারণ নেই তাও নয়। আমাদের শুরুতে আসলে চিকিৎসা বিজ্ঞানের শুরুতে তো আমরা একটা ধাপে ছিলাম, এখন একটা পর্যায়ে আছি। এক সময় যে ওষুধগুলো ব্যবহার করা হতো, যে থেরাপিগুলো ব্যবহার করা হতো, দেখা যেত যে আমাদের অসুস্থ কোষের পাশাপাশি আশপাশের যে সুস্থ কোষগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে নষ্ট হয়ে যেত। ফলে একটা রোগীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতো, অনেক কষ্ট হতো, তার অনেক বমি হতো, এছাড়াও আরও অনেক ধরনের সাইড এফেক্ট হতো। তো সময় যত যাচ্ছে আমরা যত নতুন নতুন ওষুধ আবিষ্কার করছি বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছি, তাতে দেখা যাচ্ছে যে কোলেটারাল ড্যামেজগুলো আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। আজকাল টার্গেট থেরাপি ব্যবহার হচ্ছে, মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার হচ্ছে, যেগুলো কিনা একেবারে স্পেসিফিক আপনার যে জায়গাটাকে আমাদের অ্যাড্রেস করা দরকার ওষুধ সেই জায়গাতে যাচ্ছে। এটা আপনার একটা যুদ্ধের মতো আর কি। তো যখন আপনি একটা জায়গায় একটা ক্লাস্টার বোমিং করবেন, দেখবেন যে আশেপাশে কোলেটারাল ড্যামেজ হচ্ছে, সিভিল সোসাইটি তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে। ফলে একটা পুরো জনপদের জন্য সেটা একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখবেন যে আমরা যখন টার্গেটেড কাউকে কিল করি তখন কিন্তু আর এই কোলেটারাল ড্যামেজগুলো হচ্ছে না। ব্যাপারটা কিন্তু এইরকমই। তো এখন আমরা যে কেমোথেরাপিগুলো ব্যবহার করছি সেগুলোতে কিন্তু ম্যাক্সিমামই আমরা প্রচুর টার্গেট থেরাপি চলে আসছে আমাদের হাতে। এবং ওই যে স্যার যেটা বললেন যে বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারগুলো তো আসলে মানুষ যেটা বুঝছে যে লিউকেমিয়াটাকেই আগে সবার আগে মাথায় আনে, কিন্তু আসলে আরো অনেক ধরনের চিকিৎসা আছে। প্লাস লিউকেমিয়াতেও কিন্তু এখন আমরা আজকাল টার্গেট থেরাপি ব্যবহার করছি। ফলে সিনারিওটা অনেকটাই বদলে গেছে এবং সাইড ইফেক্টগুলোকে যখন আমরা মানে মিনিমাইজ করতে পারছি সেটার জন্য অনেক ধরনের সাপোর্টিং ম্যানেজমেন্ট এসছে। আমাদের দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আমার ওয়াইফ পপি বেগম। দর্শক একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার ওয়াইফ পপি বেগম 20 সালে ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছে, বা আমি চিকিৎসা দেখি মানে বোরানে খাওয়াতে। তো আপনি এমন চলছে কিন্তু যে
মানসিক কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি সেটিকে আমি বন্ধ করতে পারবো কি না, মানে আমি বলতে পারতেছি না, বুঝছেন? আমার কান্না এসে বলছে, বুঝছেন? আমার 3টা বাচ্চা, একটা মেয়ে, জমজ বাচ্চা আছে, একটা মেয়ে, একটা ছেলে, আর একটা আছে আপনি 6-এ পড়ে বড় ছেলেটা, বুঝছেন? না আমি কি এটা কি বন্ধ করতে পারি? ইমানিক্স ব্র্যান্ডের খাওয়াচ্ছি। স্যার শুনতে পেরেছি? আমার মনে হয় উনি ক্রনিক মায়েলয়েড লিউকেমি নিয়ে কথা বলেছে। উনি ইমানিক্স নামে একটা ওষুধ খাচ্ছে, ইমানিক্স নামে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখুন ইমানিক্স, হ্যাঁ যেটাই হোক, আপনার ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া আপনি যে ওষুধটা খাচ্ছেন, এই ওষুধটা এটা টার্গেটেড থেরাপি, এটি বন্ধ করতে পারবেন কি না এটির আসলে উত্তরটা সরাসরি নয়। কারণ ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়াতে মনে করা হয় যে এটাতে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই সারা জীবনই ইমাটিনিব বা এই গ্রুপের কোনো ওষুধ খাওয়া লাগবে, কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর 3 মাস থেকে 6 মাস অন্তর অন্তর আপনার বিসিআর এবিএল বলে একটা পরীক্ষা আছে, যে সেটা আপনার চিকিৎসক দেওয়ার কথা, আমি জানি না দিচ্ছেন কিনা। এটি নিয়মিত পরীক্ষা করে এটি একটি নির্দিষ্ট মাত্রার নিচে যদি টানা 2 বছর থাকে তখন আমরা এটা বন্ধ করতে পারি, কিন্তু সেই বন্ধ করাটা দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না আপনাকে। বন্ধ করে তখন আবার ওই যে বললাম একটা দামি পরীক্ষা বিসিআর এবিএল, ওই পরীক্ষাটা তখন মাসে মাসে বা 2 মাস অন্তর অন্তর করতে হবে, যে ওষুধ ছেড়ে দেওয়ার কারণে এটা আপনার ফেরত আসছে কিনা। যদি ফেরত আসার কোনো লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু ওষুধ আবার আপনাকে শুরু করে দিতে হবে এবং সারা জীবন খেতে হবে। এরকম দেখা গেছে যে যাদের ওই রকম খুব ভালো রকমের রোগ নিয়ন্ত্রণে আছে, আপনাকে শুধু এই শব্দটাই বললাম, আমাদের সায়েন্টিফিক শব্দটা ব্যবহার না করে, এরকম ভালো রকমের নিয়ন্ত্রণে আছে, এইরকম রোগীদের মধ্যে 40 থেকে 55% রোগীর পর্যন্ত এই ওষুধ বন্ধ করে সফল হওয়া যায়। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি আপনি ইচ্ছামতো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি নির্দিষ্ট একটি মাত্রার সাফল্য অর্জন করেছেন, সেই সাফল্যটি অন্তত 2 বছর একটানা ছিল, এটি নিশ্চিত করার পরেই শুধুমাত্র এটি বন্ধ করার চেষ্টা করা যাবে। এবং বন্ধ করে আবার পরবর্তী 1 বছর অত্যন্ত নিবিড়ভাবে, প্রথম 6 মাস অতি নিবিড়, তারপর আরও 6 মাস আর একটু নিবিড়ভাবে, এবং বাকি সারা জীবন আপনার নিয়মিত পরীক্ষা করে যেতে হবে যে এই রোগটা ফেরত আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না। এছাড়া আপনি বন্ধ করতে পারবেন না, এটা অত্যন্ত বিপজ্জনক। ক্রনিক মায়েলয়েড লিউকেমি এমন একটি রোগ যতক্ষণ আপনার নিয়ন্ত্রণে আছে এটির চিকিৎসা আসলেই সস্তা, কারণ মাত্র 7-8 হাজার টাকা লাগছে, কিন্তু এটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কোটি টাকা খরচ করে আপনার ভালো হওয়ার সম্ভাবনা 10%ও থাকবে না। তাই বন্ধ করার আগে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ না নিয়ে এবং তার যে সাজেশন সেইটা ছাড়া বন্ধ করবেন না। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ব্লাড ক্যান্সার চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর অখিল রঞ্জন বিশ্বাস এবং ডাক্তার মোহাম্মদ গোলজার হোসেন। স্যার বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। একটা জিনিস হচ্ছে কোনো পেশেন্টের ব্লাড ক্যান্সার হলো, তার ট্রিটমেন্ট চলছে, এরপরে সবার আপনার কাছে কোশ্চেন থাকে যে সে তার রেগুলার লাইফস্টাইলটা মেনটেন করতে পারবে নাকি, সেটা কাজকর্ম করতে পারবেন কিনা, এই বিষয়ে একটু বলবেন। এটাকেই বলি আমরা আসলে কোয়ালিটি অফ লাইফ বা মানসম্পন্ন জীবন। শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, তার বেঁচে থাকা যেন অর্থপূর্ণ হয়। অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটিই হয়, যদি কারণ আমি লিউকেমিয়া অথবা যেগুলো লিম্ফোমা, এই অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা করলে আমাদের টার্গেট থাকে একটাই, যে হয় সম্পূর্ণ আরোগ্য হলে তো সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। আরোগ্য যদি নাও হয়, এরকম কিছু ক্যান্সার যদি হয়, যেরকম একটি ক্যান্সারের আলোচনা করছিলেন আমাদের একটু আগেই যে দর্শক, ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া, এটি হয়তো আরোগ্য হয়েছে কিনা আমরা জানি না, অথবা পটেনশিয়ালি কিউরেবল কিনা আমরা জানি না, কিন্তু কমপ্লিটলি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এই মানুষগুলো। এরকম যেমন লিম্ফোমা চিকিৎসার ক্ষেত্রে যখন আরোগ্য হয়ে যাবে, অথবা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এর অধিকাংশ ক্ষেত্রেই রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, অন্তত ক্যান্সারের কারণে তাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো নিষেধাজ্ঞা থাকে না, কারণ এরা সম্পূর্ণ ফিট থাকে, স্বাভাবিক মানুষের মতো। এদেরকে বরং আমরা এনকারেজ করি, কারণ ক্যান্সার চিকিৎসার সাথে কিছু ঝুঁকি জড়িত থাকে, কার্ডিয়াক এবং রেসপিরেটরি, আমরা হার্ট এবং লাংয়ের কিছু
লং টার্ম অসুস্থতার ঝুঁকি তৈরি হয়, তারা যদি অ্যাক্টিভ না থাকে এই ঝুঁকিগুলো আরো বাড়ে আসলে। তবে কিছু কিছু যাদেরকে কন্টিনিউয়াস ওষুধ নিতে হয়, একটানা ওষুধ খেতে হয়, তাদের ক্ষেত্রে আমরা এই স্বাভাবিক জীবনের মধ্যেও কারোর ক্ষেত্রে ছোট কিছু জ্যোতি চিহ্ন রেখে দিই। যেরকম ধরুন একজন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া যিনি আলোচনা করছিলেন, এদেরকে আমরা যদি কোনো ইয়াং এবং সন্তান ধারণক্ষম বয়সে আমরা তাদেরকে হয়তো নিরুৎসাহিত করি যে এই সময়টার মধ্যে আপনি কোনো বাচ্চা নেবেন না, নিতে হলে তার বিকল্প হয়তো একটা চিকিৎসা, এইভাবেই ছোটোখাটো কিছু লিমিটেশন ছাড়া স্বাভাবিক জীবনযাপনেই থাকে। দু একটা ক্যান্সার যেরকম মায়োলোমা, মাল্টিপল মায়োলোমা, কারোর স্থায়ীভাবে সময় মতো চিকিৎসা না নিলে কিডনিটা স্থায়ীভাবে খারাপ করে দিতে পারে, অথবা কারোর গুরুতর কোনো হাড় ক্ষয়ে যাওয়া থাকতে পারে। মাল্টিপল মায়োলোমা ক্যান্সারটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা কিডনি খারাপ হওয়া, আর একটা হাড় ক্ষয়ে যাওয়া, আর একটা বারবার ইনফেকশন হওয়া, রক্তশূন্যতা। তার মধ্যে কিডনি খারাপ এবং হাড় ক্ষয়ে যাওয়াটা দীর্ঘমেয়াদী ইফেক্ট কারোর রেখে যেতে পারে। সেক্ষেত্রে সেই ক্যান্সারের কারণে না, কিডনি এবং হাড়ের কারণে আসলে কিছুটা তার জীবন মানের হারাবে, এটুকুই। তাছাড়া শুধুমাত্র ব্লাড ক্যান্সারের কারণে কাউকে স্বাভাবিক জীবনযাপন থেকে, ডেইলি লাইফ থেকে আমরা বিরত থাকতে বলি না। আমরা আসলে অনেক সেলিব্রিটিদের কথাও শুনি যে যারা আসলে নরমাল লাইফ লিড করছে এবং তাদের সবকিছু রেগুলার করবে। ঠিক তাই, হ্যাঁ, সেটাই আমরা, এটা লক্ষ্যই থাকে আমাদের, এটা লক্ষ্য থাকে। ট্রিটমেন্ট যে করছেন রেগুলার, প্রতিদিনই দেখা যায় অনেক পেশেন্ট ট্রিটমেন্ট করছেন, এই ট্রিটমেন্টের মধ্যে আমাদের মানে আরো কিছু যোগ করা কি উচিত কিনা, আরো কিছু মনে হয় কি আরো কিছু থাকলে ট্রিটমেন্ট করতে খুব সুবিধা হতে, বিষয় একটু বলবেন। খুবই চমৎকার একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। আসলে আমাদের তো আসলে চাওয়া থাকে অনেক কিছুই, রোগীদেরও একটা চাওয়া থাকে যে আমি চিকিৎসা করব কিন্তু সেই চিকিৎসাটা যেন আমাকে খুব কষ্ট না দেয়, আমি চিকিৎসা করবো এবং সেই চিকিৎসাটা যেন আমার জন্য খুব ব্যয়বহুল না হয়। তো আমাদের যে চাওয়া সেটা কিন্তু আসলে রোগীদেরও চাওয়া, বা রোগীদের যে চাওয়া সেটাই আমাদের চাওয়া। আমরা চাই যে এমন কিছু ওষুধ আমরা যেন ব্যবহার করতে পারি যেখানে কোলাটারাল, এর আগের প্রসঙ্গে আমি যে কথাটা বলছিলাম যে কোলাটারাল ড্যামেজটা যেন কম হয়, তার মানে টার্গেটেড থেরাপি। তাহলে আমরা যত বেশি টার্গেটেড থেরাপিগুলো ব্যবহার করতে পারবো তত বেশি আমাদের জন্য ভালো হবে, রোগীদের জন্য ভালো, এবং সেটা যেন আমাদের আবার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। তো এটাই আমাদের চাওয়া যে সারা বিশ্বেই কিন্তু এখন নতুন নতুন টার্গেট থেরাপি তৈরি হচ্ছে, এবং একটি উন্নত বিশ্বে একটা নতুন ওষুধ তৈরি করার পরে সেটি বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়াটা, এটা কিন্তু একটু সময় লাগে। তার কারণ হচ্ছে যে প্রথমে যখন একটা আবিষ্কার হয় উন্নত দেশগুলোতে এগুলো ব্যবহার হয়, খরচ থাকে অনেক বেশি, সেটা বাংলাদেশে আসতে আসতে এবং আমাদের দেশীয় কোম্পানিগুলো সেগুলোকে তৈরি করতে করতে, বাজারজাত করতে করতে দেখা যায় যে প্রায় 5, 7, 8, 10 বছর লেগে যায়, বা কখনো কখনো তো আরও বেশি। তো এগুলো যেন আমাদের দেশে অ্যাভেলেবেল হয়, এই ব্যাপারে যেন মানে সরকার এবং দেশের যারা বিত্তবান মানুষ আছেন, যারা ওষুধ কোম্পানিগুলোর যারা মালিক আছেন, তারা যেন এই বিষয়গুলোতে বিশেষ নজর দেন যে কীভাবে আমরা এটাকে বাংলাদেশে নিয়ে আসতে পারি এই উন্নত ওষুধগুলো, এবং সেটাকে আমরা কীভাবে আরও একটু সহজলভ্য এবং আরও একটু কম খরচে আনতে পারি। এমনকি যদি ভর্তুকিও দিতে হয়, আমার মনে হয় ক্যান্সার রোগীরা সেটা প্রাপ্য, তাদের এই ওষুধগুলোর ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে তারা যেন ভর্তুকি পায়। আমরা দেখি আমাদের আশেপাশে অনেকগুলো দেশে কিন্তু আপনি দেখবেন যে আমাদের দেশের যে ওষুধগুলো, স্যারও হয়তো একটা এক্সপিরিয়েন্স আছে, এই ওষুধগুলো আমাদের দেশে কোম্পানি তৈরি হচ্ছে, দাম কমে এসছে, কিন্তু পাশের দেশে কিন্তু দেখা যাচ্ছে এই ওষুধগুলোর দাম আরও কম। ওরা বিভিন্ন পলিসি হয়তো তারা গ্রহণ করছে, যেটা সরকার হয়তো এখানে ডেপ্রিসিয়েশন দিচ্ছে, তারা হয়তো বিদেশ থেকে যে র মেটেরিয়ালসগুলো আমদানি করছে সেখানে হয়তো করমুক্ত বা এরকম কিছু হয়তো সুযোগ সুবিধা তারা দিচ্ছে, অথবা বিশেষভাবে সেগুলোকে দেওয়ার জন্য। আমাদের দেশেও কিন্তু আছে, যেমন সরকারি হাসপাতালগুলোতে কিন্তু অনেক দামি দামি ওষুধ ফ্রি দেওয়া হয়, কিন্তু সেটা একটা মার্জিনটা তো আসলে সীমিত, সবাইকে তো সেটা দেওয়া যাচ্ছে না। এবং আমাদের কিছু কিছু প্রোডাক্ট কিন্তু এখনো আমাদের দেশে পাওয়াই যায়, কারণ পাওয়া না যাওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ কি যে, যেমন আমরা এই যে বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায় যে ওষুধগুলো ব্যবহার করছি, দেশি কোম্পানি আনার পরে কিন্তু এদের অরিজিনাল যে ওষুধ তার চেয়ে দাম কোনো কোনো ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আবার এরকম আমাদের কিছু ওষুধের দরকার যেগুলো আমাদের এখনো খুব জরুরি প্রয়োজনে ব্যবহার করতে হলে বাইরে থেকে আনতে হচ্ছে, দেখা গেলো সেটার দাম 25 লক্ষ টাকা হয়তো একটা ওষুধের দামে, কিন্তু আমাদের দেশি ফার্মাসিউটিক্যাল যদি এটা আনতে পারতো 5 লক্ষের মধ্যে হয়তো হয়ে যেত। এই জায়গাগুলোতে আমাদের বেশ কিছু সুযোগ রয়ে গিয়েছে আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারা যদি এগুলো করতে পারে তাহলে হয়তো আমাদের এই চিকিৎসার মানে নেওয়ার ক্ষমতা আমাদের দেশের লোকজনের আর একটু বাড়বে। আমাদের অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে এবং নিউজ 24 কে অনেক ধন্যবাদ। জি দর্শক, দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।